মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ৩ শিক্ষক মানবতা ও সাহসিকতার জন্য জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দিবে ইউরোপীয় ইউনিয়ন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে জানালেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, জানালেন আইন উপদেষ্টা। ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মনোনয়নপত্র নিলেন ৬৫৮ জন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ পর্যন্ত মুলতবি। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত শিশুদের সংখ্যা দাঁড়ালো প্রায় ১৯,০০০। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় ১৭ শিশুসহ নিহত ৭১ জন। এবং সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ সন্ধ্যায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম দর্শক, সকালের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহিরিন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার জন্য অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত ৩ শিক্ষক পরিবারের সদস্যরা। প্রধান উপদেষ্টা বলেন, বেশ কিছুদিন পার হলেও মাইলস্টোনের এই স্মৃতি এখনও সবার মধ্যে দগদগে হয়ে আছে। তিনি বলেন, এই ঘটনায় সমবেদনা প্রকাশ করা যায়, কিন্তু দুঃসহ স্মৃতি মুছে দেওয়ার ক্ষমতা কারো নেই। এই সময় ৩ শিক্ষক পরিবারের কাছে তাদের স্মৃতি কথা শুনতে চান প্রধান উপদেষ্টা। পরিবারের সদস্যরা ওই সময়ে ঘটে যাওয়া বিভিন্ন স্মৃতি কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষকগণ জাতির গর্ব ও আদর্শ, তাদের স্মৃতি ধরে রাখতে হবে। এই জন্য যা কিছু করা প্রয়োজন সরকারের পক্ষ থেকে তা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান, শিক্ষা উপদেষ্টা CR আবরার, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর গুরুতর আহত রোগীদের সময় মতো চিকিৎসা দেওয়ার জন্য ব্রিটিশ চিকিৎসক দলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ চিকিৎসক দলের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ ধন্যবাদ জানান। ব্রিটিশ সরকার মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি চিকিৎসক দল ঢাকা পাঠায়। চিকিৎসক দলটি শুধু আহত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে না, বরং বাংলাদেশকে ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য সক্ষমতা তৈরি করতে সহযোগিতা করছে। প্রধান উপদেষ্টা বলেন, ব্রিটিশ চিকিৎসক দলের ঢাকায় আগমন 3টি দিক থেকে গুরুত্বপূর্ণ। তা হলো জরুরি সহায়তা প্রদান, চিকিৎসা প্রোটোকল স্থাপন এবং বাংলাদেশকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সহায়তা করা। তিনি বলেন, ব্রিটিশ চিকিৎসকদের কাছ থেকে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসায় জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন এবং বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনারের সারাহ কুক এ সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দিবে ইউরোপীয় ইউনিয়ন।
গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে ব্রিফিংকালে একথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। 6 সদস্যের এই দলটির নেতৃত্ব দেন তিনি। ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। সেজন্য দেশের নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সাথে কাজ করবে তারা। এ সময় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও জবাবদিহিমূলক নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত। The European Union is here working in partnership with Bangladesh in support of a transition that will lead up to democratic elections, and I think you have also all heard that we are heading towards a timeline of early 2026. Specifically, I came today to announce to the Bangladesh Election Commission that the European Union will provide a support package in excess of €4 million to help Bangladesh run elections in line with international standards. We will be working there. We are at the stage now of identifying how we can best help. But as I said, the meeting was very fruitful, and I'm very hopeful that we will come to be able to support you in all of your work. প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রতিজ্ঞ সরকার। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এক বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের একথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোনো দলের না। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা থেকে পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই সরকারের। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে চিন্তা নাই। নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠলে পুরো সংসদীয় আসনের ভোট বাতিল, সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর মতো ক্ষমতা দেওয়া সহ বেশ কিছু বিষয়ে সংশোধনী এনে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও 1972-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এছাড়া জোটবদ্ধভাবে অংশ নিলেও রাজনৈতিক দলগুলোকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ নিজ দলের প্রতীকে। আইন মন্ত্রণালয়ের যাচাই বাছাই শেষে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর অধ্যাদেশ জারির মাধ্যমে সংশোধিত এই আইন কার্যকর হবে। ফলে আগামী ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে নির্বাচন কমিশন। বিশ্লেষকরা বলছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আরপিও এসব সংশোধনে কার্যকর ভূমিকা রাখতে পারে। রিপোর্ট খালিদ আহসানের। আরপিওতে নতুন যেসব বিধান ফিরছে তার প্রায় সবই 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ছিল। পরবর্তীতে শেখ হাসিনার স্বৈরশাসন দীর্ঘায়িত করতে আওয়ামী লীগ সরকারের মেয়াদে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনের বিভিন্ন পর্যায়ে এসব বিধান বাদ দেওয়া হয়। এর মধ্যে হলফনামায় মিথ্যা তথ্য দিলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকলেও আগের আজ্ঞাবহ কমিশনগুলো এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আপনাকে প্রথমেই ঠিক করতে হবে আদৌ সে কোয়ালিফাই করে কিনা। যদি কোয়ালিফাই না করে আপনি তাকে নির্বাচন করার আগেই প্রতিদ্বন্দ্বী থেকে বাতিল করেন। নির্বাচন কমিশনের যদি লোকবল না থাকে, জনবল না থাকে, সেটার জন্য সে জনবল হায়ার করতে পারে, তার পরিধি বিস্তৃত করতে পারে, অন্যান্য প্রাইভেট ফার্মগুলোরও সে সহযোগিতা নিতে পারে যদি তার নিজের লিমিটেশন থাকে। এবারের আরপিও সংশোধনীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন এনে বাংলাদেশ কোস্টগার্ড, বিএনসিসি ও সশস্ত্র বাহিনীর বিভাগ অর্থাৎ সেনা, নৌ ও বিমান বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আরপিওর এসব সংশোধনী কার্যকরী ভূমিকা রাখতে পারে। প্রতিরক্ষা বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্ভুক্ত করা, এটা আমরা সুপারিশ করেছি, তারা করছে এবং এটা প্রয়োজন হবে নিঃসন্দেহে।
তারপর ইভিএম বাদ দেওয়ার ব্যাপারে আমরা সুপারিশ করেছি, কারণ ইভিএম একটা নিকৃষ্ট, যে ইভিএম ব্যবহার করা হয়েছে একটা নিকৃষ্ট ধরনের যন্ত্র, এটা দিয়ে নির্বাচনে জালিয়াতি করা সম্ভব। তাই আমরা এটা ব্যবহারের বিপক্ষে সুপারিশ করেছি, তারাও করেছে। এটা নিঃসন্দেহে এগুলো ইতিবাচক। আগে অনিয়মের অভিযোগে ফল স্থগিত ও বাতিলের যে বিধানগুলো ছিল, সেখানে পুরো আসনের নির্বাচন বাতিল করা বা ফল বাতিলের ইসির ক্ষমতাকে সীমিত করা হয়েছিল। সেটি পুনঃস্থাপন করা হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশন এক বা একাধিক কেন্দ্র বা পুরো আসনের ফল স্থগিত বা বাতিল করতে পারবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে রাতকে দিন করা ছাড়া, দিনকে রাত করা ছাড়া রূপ করতে আর কি, যে তাদের সব ক্ষমতাই ছিল। আমাদের উচ্চ আদালতে একটা রায় আছে, আলতাফ হোসেন বনাম আবুল কাসেম, সেই মামলায় আমাদের আপিল বিভাগ বলেছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা প্রয়োজনে বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে, তার মানে আইন কানুনে পরিবর্তন আনতে পারে যদি কোনো গ্যাপ থাকে। তো আইন কানুন তো প্রণয়ন করে সংসদ কিংবা সরকারও করতে পারে অধ্যাদেশের মাধ্যমে, কিন্তু নির্বাচন কমিশনের সেই ক্ষমতা দেওয়া হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে। সংসদ নির্বাচনে কোনো দল অন্য কোনো দলের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নিলেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকে। আরপিওর এমন সংশোধনী নির্বাচন সংস্কার কমিশনেরও প্রস্তাব ছিল। দেখা যায় আমাদের এখানে কিন্তু 1 মাস আগে, 1 দিন আগে, 5 দিন আগে জোটে এসে সে মানে আমাদের বড় বড় প্রতীকগুলো, মানে যে খুব অ্যাকসেপ্টেড প্রতীকগুলো নিয়ে নাম সর্বস্ব দলের নেতা অ্যাকসেপ্টেড প্রতীকে নির্বাচন করে সে এমপি, অথচ সে কিন্তু ওই প্রতীক দেখে লোকজন ভোট দিয়েছে। সুতরাং তার কিন্তু এমপি হওয়ার কথা ছিল না, শুধুমাত্র সে ওই বড় দলটার সাথে বার্গেনিং করে কোনো না কোনোভাবে বার্গেনিং করে এই অ্যাকসেপ্টেড প্রতীকটা পেয়েছে এবং নির্বাচন করে ফেলেছে। এটা একটা ভালো দিক হয়েছে কি, মানে এইভাবে নাম সর্বস্ব দলগুলোর জোটে আসাটা কমবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে নতুন বিধান যুক্ত করা এবং নির্বাচন কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার শাস্তি সুস্পষ্ট করা হয়েছে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে মোট 658 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল শেষ দিনে 93 জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন গতকাল তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে মনোনয়নপত্র বিক্রির এ তথ্য তুলে ধরেন। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 25 আগস্ট। 26 আগস্ট প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা, আর ভোট হবে 9 সেপ্টেম্বর। আগামী নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ সামনে রেখে ব্যাংকিং খাতে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করার পরিকল্পনা করছে সরকার। আর্থিক খাতে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে সাইবার সিকিউরিটি আইন। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশের আর্থিক খাতে সাইবার নিরাপত্তা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে বড় চ্যালেঞ্জের মুখে। প্রযুক্তি নির্ভর লেনদেন বাড়ার সাথে সাথে বাড়ছে সাইবার হামলার ঝুঁকি। বিশেষ করে নির্বাচনের সময়ে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক প্রভাবকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা আর্থিক খাতকে টার্গেট করতে পারে। ফয়েজ আহমেদ তৈয়ব আরও জানান, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ যাই হোক না কেন, সাইবার অপরাধ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। তাই গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানের সাধারণ সম্পাদক রাজীব আহসান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুর রহমান, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও ঢাকা মহানগর সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না, জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই বলেও জানান তারেক রহমান। পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। এই ব্যাপারে আমি গণতন্ত্রের সারা দেশে
গণতন্ত্র প্রিয় গণতান্ত্রিকামী জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয় তাহলে অবশ্যই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর শুনানি আজ পর্যন্ত মুলতবি করা হয়েছে। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে তৃতীয় দিনে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে রায় দেন। 19 ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করে। গত 1 জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর আপিলের উপর শুনানি শুরু হয়। দর্শক, এবারে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নতুন করে আরও 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে টানা 22 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় মোট নিহতের সংখ্যা 62,000 ছাড়িয়ে গেছে এবং আহতের সংখ্যা প্রায় 1,57,000। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এ তথ্য জানিয়েছে। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে অন্তত 18,885 জনই শিশু। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় এখনও ইসরায়েলের নির্বিচার হামলা চলছে। ইসরায়েলি আগ্রাসন থেকে বাদ যায়নি গাজার বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয় শিবির, ত্রাণকেন্দ্র, এমনকি উপাসনালয়ও। এরই মধ্যে গত 2 মার্চ গাজায় নতুন করে অবরোধ শুরু করেছে ইসরায়েল। টানা 11 সপ্তাহ অবরোধের পর মে মাসের শেষের দিক থেকে উপত্যকাটিতে খুবই সীমিত পরিসরে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে দেশটি। কিন্তু এসব ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এর ফলে তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজাবাসী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে সুইজারল্যান্ড। দেশটির কর্মকর্তারা বলছেন তারা পুতিন জেলেনস্কি বৈঠক আয়োজন করতে প্রস্তুত। ইউক্রেন যুদ্ধ বন্ধে সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি বলেন তিনি জেলেনস্কি ও পুতিনের মধ্যে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করতে চলেছেন। ট্রাম্প বলেন হোয়াইট হাউসে ইউরোপীয় এবং ইউক্রেনের জেলেনস্কির সাথে খুব ভালো বৈঠকের পর তিনি পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। বৈঠকে যা আলোচনা হয়েছে সেই সম্পর্কে পুতিনকে অবহিত করেছেন বলেও জানান ট্রাম্প। সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈঠকের পর তিনি প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি ও পুতিনের বৈঠক একটি নিরপেক্ষ দেশে হওয়া উচিত। এক্ষেত্রে সুইজারল্যান্ডের জেনেভা সবচেয়ে উপযুক্ত স্থান হতে পারে। আগামী 2 সপ্তাহের মধ্যে এই বৈঠক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ফরাসি সংবাদ মাধ্যম এলসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন বৈঠকে ইউরোপীয় নেতারাও উপস্থিত থাকবেন। ইউক্রেনের অবস্থান নিয়ে ম্যাক্রো আরও বলেন ইউক্রেন নিজস্ব বিবেচনায় ন্যায্য ও গ্রহণযোগ্য ছাড় দিতে পারে, তবে এই শান্তি যেন আত্মসমর্পণ না হয়, তাহলে সেটা ইউক্রেন এবং ইউরোপের জন্য হবে এক ট্র্যাজেডি। এদিকে যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশটিতে যুক্তরাষ্ট্রের সেনা পাঠানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সরাসরি সম্প্রচারে একথা বলেন তিনি। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের একটি চুক্তি হলে তারপর কিভাবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা হবে তা নিয়ে আলোচনা হবে।
বৈঠকে ট্রাম্প বলেন ইউক্রেনের নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয় এই নিরাপত্তার নিশ্চয়তা কেমন হতে পারে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ অন্যরা চায় ইউক্রেনে সেনা পাঠাতে, কিন্তু তিনি মনে করেন না এটি কোনো সমস্যা হতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র যে ইউক্রেনে সেনা পাঠাবে না তা জানিয়ে দেন তিনি। ইরান থেকে বিতাড়িত আফগানদের বহনকারী একটি বাস গতকাল আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৭১ জন, এর মধ্যে ১৭ শিশুও রয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি এবং স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ইরান থেকে আসা আফগানদের বহনকারী বাসটির একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। হেরাত প্রদেশের পুলিশ জানায় অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটে। এই বাস দুর্ঘটনার একদিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দর মোমেনি ঘোষণা দেন, আগামী মাসের মধ্যে ইরান থেকে আরও ৮ লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আফগান রয়েছেন। হেরাতের প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইউসুফ সাইদি জানান, ইরান থেকে আসা বাসটি ইসলাম কালা সীমান্ত ক্রসিং পেরিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাচ্ছিল। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে একটি মসজিদে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় গ্রাম প্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তা এ তথ্য জানান। স্থানীয় বাসিন্দারা জানান, মালুম ফাঁসি এলাকায় প্রত্যন্ত উঙ্গুয়ান মান্তাও গ্রামে মুসল্লিরা গতকাল ভোরবেলায় নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। তখন বন্দুকধারীদের এলোপাথারি গুলিতে হতাহতের এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর পশ্চিম এবং উত্তর মধ্যাঞ্চলে প্রায়শই এমন হামলার ঘটনা দেখা যায়। স্থানীয় পশুপালক ও কৃষকেরা জমি এবং পানির সীমিত প্রাপ্যতা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। গত জুনে এমনই একটি হামলায় দেশটির উত্তর মধ্যাঞ্চলে শতাধিক মানুষ প্রাণ হারান। মঙ্গলবারের রক্তপাতের পর আরও হামলার ঠেকাতে উঙ্গুয়ান মান্তাও গ্রামে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান রাজ্যের কমিশনার নাসির মোয়াজু। দর্শক, এবারে যাচ্ছি আবহাওয়া সংবাদে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গতকাল সকালে দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে বর্তমানে দক্ষিণ ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এবারে যাচ্ছি খেলার খবরে। সাফ অনূর্ধ্ব-17 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ সন্ধ্যায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। থিম্পুর জাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। দীর্ঘদিন ধরেই বয়সভিত্তিক নারী ফুটবলে সাফল্যের ধারা ধরে রেখেছে লাল সবুজের দল। অনূর্ধ্ব-18, অনূর্ধ্ব-19 ও অনূর্ধ্ব-20 পর্যায়ের মোট 6টি আসরের মধ্যে 5টিতেই শিরোপা জিতে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে তারা। এবার লক্ষ্য অনূর্ধ্ব-17 আসরের শিরোপা ঘরে তোলা।
দর্শক, সকালের সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 3 শিক্ষক মানবতা ও সাহসিকতার জন্য জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন, বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দিবে ইউরোপীয় ইউনিয়ন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে জানালেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, জানালেন আইন উপদেষ্টা। ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে মনোনয়নপত্র নিলেন 658 জন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ পর্যন্ত মুলতবি। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত শিশুদের সংখ্যা দাঁড়ালো প্রায় 19,000। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় 17 শিশুসহ নিহত 71 জন। এবং সাফ অনূর্ধ্ব 17 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ সন্ধ্যায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি সকালের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।